গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমার মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে মেলবার্ন থেকে কলকাতা যাওয়ার গল্প। আগে তো অনেকবার একা একা ট্রাভেল করেছি, এই প্রথম মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাথে ট্রাভেল করছি। পুরো এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। এয়ারপোর্টে পৌঁছে গেছি, চেক ইন করে ফেলেছি। এবার ডিপার্চারের দিকে যাচ্ছি। এরপরে গিয়ে সিকিউরিটি করব, ইমিগ্রেশন করব। চলো, সিকিউরিটি হয়ে গেল। এখানে তো ইমিগ্রেশন পুরোটাই মেশিনে হয়, কোনো মানুষজন থাকেন না। এখন চলো একটু ডিউটি ফ্রিটা ঘুরে দেখি। যদিও কিছু কেনার নেই, ব্যাগপত্র খুব ভারী, তাও শ্যানেলের এই পারফিউমগুলো দেখে মনে হলো একটু স্মেলগুলো চেক করে নিই। ডিউটি ফ্রিতে ঘুরতে কিন্তু ভালোই লাগে না? এত মালপত্র দেখা যায়, কিছু কিনি আর না কিনি। ডিওরের কোনো নতুন পারফিউম মনে হয় লঞ্চ করছে, সেই জন্য এখানে কোনো একটা ডিসপ্লে বসানো হচ্ছে। আজকে মেলবার্নে না খুব বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম 7টার সময়, চারপাশটা একদম অন্ধকার ছিল। তারপর আস্তে আস্তে একটু লাইটটা ফুটলো যদিও, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আমি তো উবেরে করে এলাম, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। একটা কোসাও একটা কফি নিয়ে একটু বসলাম। বসে একটু কফি খাচ্ছি আর একটা ভিডিও আপলোড করব, যেটা তোমরা দেখবে। তো বাড়িতে আর সেই সময়টুকুও পাইনি। এই প্রথমবারের জন্য যেহেতু নিজেই সব কিছু লক টক করে, সব প্লাগ আনপ্লাগ করে, অনেক কাজকর্ম থাকে বাড়ি ছেড়ে বেরোনোর আগে, সেগুলো করতে করতে এত দেরি হয়ে গেল যে আর সময় পাইনি। এখন দেখি যদি করতে পারি তাহলে হয়তো তোমরা দুপুরের দিকে ভিডিওটা দেখতে পাবে। খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য একটা ক্রোসো আর একটা কফি নিলাম। এটা খেয়ে নেব, দিয়ে তারপর বোর্ডিং শুরু হয়ে যাবে 12:30 থেকে। এখন 11:30 বাজে। চলো, আপলোডের কাজ শেষ, এবার উঠে পড়ব। ওই যে দূরে ইয়েলো রঙের ফ্লাইটটা দেখা যাচ্ছে, ওটা করেই যাব। আমার গেট নম্বর হলো 12, এখন সেই দিকেই আস্তে আস্তে যাচ্ছে। এখন দুপুর 12টা বাজে, এখনও আকাশে মেঘ দেখো, চারপাশটা খুব অন্ধকার লাগছে। সারাদিন মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। এখানে পাশাপাশি দুটো গেট, 12 আর 14। একদিক থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্স ছাড়ছে আর তার পাশে থাই ছাড়ছে। অলমোস্ট দুটো একসাথেই ছাড়ছে 10 মিনিটের গ্যাপে। এখানে অনেক ইন্ডিয়ান দেখা যাচ্ছে, কারণ এই দুটো ফ্লাইট আবার ইন্ডিয়ার অনেক ফ্লাইটকে কানেক্ট করে। একটা সিটের উপর মালপত্র রেখে আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আমার কাছে এই 3টে ব্যাগ, দুটো ব্যাগ মেনলি, আর একটা ব্যাগের মধ্যে আমি আমার ল্যাপটপ বা ফ্লাইটের মধ্যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। বোর্ডিং শুরু হয়ে গেছে, এখনও ফ্লাইট ছাড়তে 45 মিনিট দেরি। এরা বেশ আগে থেকেই বোর্ডিং শুরু করলো, তার মানে ফ্লাইট ছাড়তে একদমই দেরি হবে না। দূর থেকে ভালো বোঝা যায়নি, ফ্লাইটটার গায়ে দেখো কিরকম বাঘের ছবি আঁকা, দেখতে বেশ ভালোই লাগছে, কালারফুল। এত গ্রুপে গ্রুপে বোর্ড করালেও ঠিক ফ্লাইটের সামনে গিয়ে একদম লাইন। সিটে বসে পড়েছি। যখনই কোনো ফ্লাইট লম্বা হয় আমি চেষ্টা করি এইরকম মাঝখানে সিট নিতে, যাতে বেরোতে সুবিধা হয়। কারণ উইন্ডো সাইড নিলে পাশে কেউ বসলে তখন বেরোনো খুব অস্বস্তিকর লাগে, বারবার ঘুম থেকে ডাকতে হয়। সেজন্য লম্বা ফ্লাইট হলে এইরকম সাইডে বসাটাই আমি প্রেফার করি। যখন কলকাতা ফ্লাইটে উঠবো তখন কিন্তু উইন্ডো সাইড নিয়েছি, তখন 3 ঘন্টার 3.5 ঘন্টার ফ্লাইট, তখন খুব একটা দরকার হবে না। এই ফ্লাইটের যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে লেগ স্পেস, অনেকটা লেগ স্পেস আছে। আমি তো অনেক কিছু ঢুকিয়ে দিয়েছি, তারপরেও বেশ খানিকটা লেগ স্পেস আছে, পা সুন্দর করে ছড়ানো যাচ্ছে। পুরোনো ফ্লাইট তো, আগে অত জায়গা নিয়ে ভাবা হতো না হয়তো, এখন যতটা ভাবা হয়। কিন্তু স্ক্রিন প্রচণ্ড বাজে। আমি ল্যাপটপে কিছু মালপত্র নিয়ে এসেছি, সিনেমা সিরিজ দেখি, স্ক্রিন খুব বাজে। এরকম 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 টিপলে তারপর একটা করে যাচ্ছে, মানে মারপিট করার জোগাড় আর কি। একটা ভালো ব্যাপার হলো একদম পাশের জায়গাটা ফাঁকা, তো একটু ভালো করে রিল্যাক্স করা যাবে। এই মাঝখানে এইটাকে যদি তুলে দেওয়া যায় তাহলে স্পেসটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমার পাশে যারা বসেছেন তারাও ভারতীয়, তো বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। এটা হচ্ছে এয়ারবাস 330। তারপর সার্চ করে দেখলাম এয়ারবাস 330 1970s প্রথম চালু হয়েছিল। এই ফ্লাইটটাও যথেষ্ট পুরনো।
এদের মাঝখানে 4টে সিট আর দুপাশে দুটো দুটো করে। অন্যান্য ফ্লাইটে যেমন 3টে থাকে, এদের 2, 4, 2। আজকাল দেখি বড় বড় ফ্লাইটগুলোতে সেফটি ইনস্ট্রাকশনটা ডিসপ্লেতেই দেখানো হয়। এয়ার হোস্টেসরা ওই আগের মতো অ্যাক্টিং করে করে দেখান না। অনেক খুঁজে খুঁজে মুভিজের মধ্যে দেখলাম বলিউডের বেশ কিছু মুভিজও রয়েছে। যেমন দেখলাম মাহি, কভি খুশি কভি গম, চন্দু চ্যাম্পিয়ন, এইসব। ইন্ডিয়ান কাস্টমারদের টার্গেট করার জন্য এখন এই ধরনের মুভির আধিক্য বেশি দেখা যাচ্ছে। ফ্লাইট এখন রানওয়েতে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। ফ্লাইটে উঠেই প্রথমে দিল এই স্ন্যাক্সটা। এটা হলো পিনাটস। দেখি কেমন খেতে হয়। পিনাটসের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো, লম্বা লম্বা। সল্টেড পিনাটের কোয়ালিটিও যেমন ভালো, খেতেও বেশ ভালো। অল্প কিছুক্ষণ হলো ফ্লাইট টেক অফ করেছে। এখন ম্যাপের মধ্যে দেখছি কার উপর দিয়ে যাচ্ছি। খুব একটা বেশি দূর যায়নি। রেলওয়ে টাইম এখন বেলা 3টে বাজে। ভীষণ খিদে পেয়ে গেছে। এখন সবে লাঞ্চ সার্ভ করা শুরু হলো। দেখি কি আসে। যা ফিডব্যাক পেয়েছি তাতে তো বলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের খাবার ভালো। একটা জল, সাথে কিছু চিজ, তার সাথে বিস্কিট। এখানে একটা স্যালাড দিয়েছে, দেখতে খুবই কেমন খুব একটা প্লিজিং না। এখানে একটা সুইট কেক মুস টাইপের। তো ব্রেড গরম আছে, ব্রেডটা। চিকেন অ্যান্ড রাইস, এটা দেখতে একটু বেশ ভালো লাগছে, মশলাদার মশলা চিকেন অ্যান্ড রাইস। এখানে কাটলারিগুলো প্লাস্টিকের দিয়েছে। একটু স্যালাডটা খেয়ে দেখি কেমন লাগছে। খেতে ভালো, ভালো করে সিজন করা, তারপর ব্যালসামিক ভিনেগার দেয়া। খেতে টেস্টি লাগছে, কিন্তু ক্রাঞ্চটা চলে গেছে। এখানে একটা ভেজও দিয়েছে, এটা তরকারি কিছু, ফুলকপি দেয়া, তার সাথে রাইসের মধ্যে শুধু পিস দেয়া। খেয়ে দেখি কেমন। পুরো দেশি রান্নার মতো খেতে, কিন্তু মালয়েশিয়ান এয়ারলাইন্সে এইরকম দেশি খাবার আমি এক্সপেক্ট করিনি। মশলা চিকেন বলছে না। আমি তো বলবো সিঙ্গাপুর এয়ারলাইন্সের থেকে এটা টেস্টি খাবার। ওরা তো অপশন বেশি, বাট এই খাবারটা কিন্তু বেশ টেস্টি। এবারে সুইটটা ট্রাই করা যাক। বেশ ভালো। নিচে হালকা একটা ক্রাউন আছে, তার উপরটা মুজের মতো, আর তার উপরে একটা চকলেটের লেয়ার। বেশ ভালো খেতে। ফ্লাইটে এখন খুব ব্যস্ততা চলছে। আমার তো খাওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি, আর এখন বাকিদের লাঞ্চ সার্ভ হচ্ছে। আমি আজকে একদম ফ্লাইটের মাঝখানে বসে আছি, মানে সামনে এতগুলো সিট, পেছনেও এতগুলো সিট। ফ্লাইট ল্যান্ড করতে আর 2 ঘন্টা মতো বাকি আছে। আবার একটা স্ন্যাক্স এসছে, ক্রিমি বাটার চিকেন পাই। এই 8 ঘন্টা ফ্লাইটের সময়টা কিন্তু মন্দ কাটছে না। আমি নেটফ্লিক্স প্রাইম থেকে বেশ কিছু সিরিজ ডাউনলোড করে এনেছিলাম, সেগুলো দেখতে দেখতেই সময় কেটে গেল। এখন এই পাইটা দিয়েছে, পাইটাও কিন্তু খেতে বেশ ভালো। সাথে এরা কিন্তু কোল্ড ড্রিঙ্ক, জল, কফি এগুলো কিন্তু দিতেই থাকছে। ল্যান্ড করার আগে ভেতরে দেখছি এয়ার ফ্রেশনার ছড়াচ্ছে। দেখতেই পাচ্ছ অলমোস্ট পৌঁছেই গেছি। কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এখন টার্মিনাল 1-এর মধ্যে দিয়ে হাঁটছি। অনেক হেঁটে গেট খোঁজার চেষ্টা করতে করতে দেখলাম বাসে উঠতে হবে, অন্য টার্মিনালে যেতে হবে। গেট নাম্বার H8-এ দাঁড়িয়ে আছি। কলকাতার ফ্লাইট, গেট খুলবে, সিকিউরিটি শুরু হবে, আরেকবার সিকিউরিটি হবে।
সব লোকজন ওয়েট করছে। এখানে এসে অনেক বাঙালি লোকজন দেখতে পাচ্ছি, যেহেতু কলকাতার ফ্লাইট। এয়ারপোর্ট অনেক ফাঁকা, সিঙ্গাপুর এয়ারপোর্টের মতো অতটাও লাইক ফুল অফ লাইফ অ্যাক্টিভিটিস ওই রকম ব্যাপারটা নেই। কুয়ালালামপুরেই টের পাচ্ছি ভীষণ গরম হবে, কারণ এয়ারপোর্টের ভেতরেই বেশ গরম, মানে মাথা ফাতার মধ্যে পুরো ঘাম হয়ে যাচ্ছে। কলকাতাতেও তো শুনছি খুবই গরম, গিয়ে গরমটা টের পাবো আর কি। এই ওয়েট করছি এখন ফ্লাইটে ওঠার জন্য। কলকাতার ফ্লাইটে বোর্ড করে গেছে। এই ফ্লাইটটা তো ছোটো, এখানে 3+3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এই ফ্লাইটটা একটু নতুন, কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, জাস্ট কিছু চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে, দ্যাটস ইট। ভেবেছিলাম যে উইন্ডো সাইড হয়তো চুজ করেছি, এখন রিয়েলাইজ করলাম যে না, এটাতেও সাইডেই নিয়েছি সিট। এনিওয়ে, মানে উইন্ডোর দিকে নিলে ভালো হতো, তাহলে ফ্লাইটটা যখন ল্যান্ড করতো কলকাতায় তখন দেখতে হেভি লাগে, তো সেটা আর কি মিস করলাম। হয়তো পাইনি, আমি এখন ঠিক মনেও করতে পারছি না যে কী কারণে আমি এই সিটটা চুজ করেছিলাম। You must remove your face mask and then place the oxygen mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Your life rests fully by pulling the red inflation. এখানে যেহেতু কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, সেই জন্য মোবাইল রাখার জন্য বা ট্যাব রাখার জন্য এরকম ছোট্ট একটা ট্রের ব্যবস্থা করা আছে। এই ফ্লাইটে লেগ স্পেসও কিন্তু বেশ কম, মানে অন্যান্য ফ্লাইটে যেমন হয় সেই রকম আর কি। আর এর সিটও কিন্তু খুব একটা কমফোর্টেবল না, দেখতেই পাচ্ছ কুশনটা কি পাতলা, আর বাইরে যে প্যাডিংটা ওটা খুব শক্ত, সেই জন্য বসে খুব একটা আরাম নেই। আগের ফ্লাইটের মতো এখানেও সেম পিনাটস দিয়েছে, প্রথমের খাওয়াটা পিনাটস দিয়েই শুরু করতে হচ্ছে। এরা দেখলাম ডিনার বেশ তাড়াতাড়ি দিয়ে দিল। এই ছিল ডিনার, বেশ লাল রগরগে দেখতে একটা চিকেন, সাথে রাইস, কি একটা বেগুনের তরকারি বাজে দেখতে, আর একটা পরোটা দিয়েছে, ওদিকে কিছুটা সুজি, তার সাথে রায়তা আর কোল্ড ড্রিঙ্ক। সুজিটা কিন্তু দেখতে বেশ ভালো। আমি প্রথমে পরোটাটা দিয়েই শুরু করলাম, অনেক দিন বাদে এইরকম পরোটা খেলাম, খেতে বেশ টেস্টি লাগলো। তারপর যখন মাংসের ঝোলের সাথে খেলাম, ওহ, টেস্টটাই আলাদা। এই যে মাংসটা দিয়েছে এটা কিন্তু বেশ আমাদের বাঙালি স্টাইলের মতো খেতে, আগেরটা যেমন বাটার চিকেন ছিল, এটা কিন্তু বেশ ভালো খেতে। যদিও আমার ঠান্ডা লেগেছে, তাও রায়তাটা দেখেই খেতে ইচ্ছে করছে। গ্রিন রঙের রায়তা, খেতেও খুব ভালো। দইটা খুব ভালো, ক্রিমি, সাথে হালকা পুদিনা, হালকা লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প ধনে পাতা, এসব দিয়ে বানিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। এইবার এইটা খেয়ে দেখি কেমন। সুজি, এটা কেশর দেওয়া আছে বলে এইরকম কালার। এই দেখো কলকাতা দেখা যাচ্ছে। আমার পাশের লোক দুজন এতবার উঠছিলেন, তাই বললেন যেন আমি জানলার দিকে চলে যাই। আমারই ভালো হলো। ওয়েদার খারাপ বলে এই ফ্লাইটে মারাত্মক টার্বুলেন্স হলো, প্রায় 40 মিনিট দেরিতে ফ্লাইট ল্যান্ড করলো। এত টার্বুলেন্স আমি আগে কখনো পাইনি। চলো, তাও সেফলি ল্যান্ড করে গেছি, এখন বাইরে দাঁড়িয়ে আছি, বাবা গাড়ি নিয়ে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপরে কলকাতার ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। সবাই খুব ভালো থেকো, টাটা।